আইভিএফ কি? স্যার, আইভিএফ এর প্রসিডিওরটা কি? এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে প্রায়শই হতে হয়। আসুন আজকে জেনে নিই যে আইভিএফ কি এবং এই প্রসেসটা কি। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আসুন জেনে নিই যে আইভিএফ কি। আইভিএফ এর কথার ফুল ফর্ম হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ভিট্রো কথার অর্থ হচ্ছে বাইরে, যা কিছু শরীরের বাইরে হচ্ছে তাকে আমরা বলি ভিট্রো। ফার্টিলাইজেশন কথার অর্থ তো জানেন, যে নিষিক্তকরণ। যেই নিষিক্তকরণ শরীরের বাইরে হয় সেটাকে বলা হয় হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যার শর্ট ফর্ম হচ্ছে আইভিএফ। আচ্ছা, এইবারে আলোচনা করি যে আইভিএফ এর প্রক্রিয়াটা কি। আইভিএফ হচ্ছে কি তাদেরকেই প্রয়োজন হচ্ছে যাদের ইন ভিভো বা শরীরের ভেতরে কোনো কারণবশত নিষিক্তকরণ হতে পারছে না বা ফার্টিলাইজেশন হতে পারছে না। তখন আমরা ল্যাবে বা ল্যাবরেটরিতে সেই এনভায়রনমেন্টে যতটা ভেতরের মতো এনভায়রনমেন্টকে মিমিক করে বা তার মতন উপযুক্ত পরিবেশে, ল্যাবের পরিবেশে, উপযুক্ত পরিবেশে সেই শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রেগনেন্সি তৈরি করতে পারি বা এমব্রায়ো ফর্মেশন করতে পারি, তাকে বলা হচ্ছে আইভিএফ। আইভিএফ এর প্রক্রিয়াটা কি? আমাদের যখন প্রত্যেকটা মেয়ের মাসিক হয় তখন ব্রেনের থেকে কিছু হরমোন বেরোয়। সেই হরমোনগুলো সিগন্যাল দেয় আপনার ওভারিকে। ওভারি একটা ম্যাচিওর এগ তৈরি করে, ডিম্বাণু তৈরি করে। সেই ম্যাচিওর এগ, ভালো কোয়ালিটির এগ যখন একটা ভালো কোয়ালিটির স্পার্মের সাথে মিলিত হয় তখন ফার্টিলাইজেশন হয়, এবং বাকি ফ্যাক্টরসগুলো যদি ঠিকঠাক থাকে সেই ফার্টিলাইজড এগ এমব্রায়ো তৈরি করে। সেই এমব্রায়োটা গিয়ে ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপিত হয়। এইবারে আমরা এই পদ্ধতিটাকেই একটু এক্সাজারেটেড ফর্ম বা একটুখানি বেশি করে করি, যাতে করে কিনা আমাদের স্বাভাবিক অবস্থাতে মাথা থেকে যে হরমোনগুলো বেরোয় সেই হরমোনের প্রভাবে জেনারেলি একটা বা দুটো ফলিকল ম্যাচিওর করে। আমরা এই হরমোনগুলোকে একটু বেশি মাত্রায় দিয়ে আমরা অলওয়েজ চেষ্টা করি একাধিক এগ বা ডিম্বাণুকে ম্যাচিওর করাতে। কিরকম ভাবে করা হয়? ধরুন আপনি মাসিকের দ্বিতীয় দিনে আসলেন, আমরা প্রথমে আপনার একটা ওভারিয়ান অ্যাসেসমেন্ট করি। আপনার ওভারিতে ক্রিমের নাম্বার কিরকম রয়েছে, একটা ক্রুড আইডিয়া পাওয়ার চেষ্টা করি যে আপনার এগের কোয়ালিটি কিরকম। তার জন্য কিছু নির্দিষ্ট ব্লাড টেস্ট রয়েছে। যদি আপনার আগের আইইউআই হয়ে থাকে সেটা আমাদের একটা গাইড করে যে আপনার এগের বারবার পোটেনশিয়ালটা কিরকম। এগুলো খুব ইম্পর্টেন্ট একটা সাকসেসফুল আইভিএফ সাইকেলের জন্য। সেজন্য প্রথমেই আমাদের কাছে কোনো কাপল আসলে আমরা ফার্স্ট ইনস্ট্যান্সে কখনো, যদি না স্পেশালাইজড কেস হয়, তাদেরকে কখনোই বলি না যে ডিরেক্টলি আইভিএফ এর দিকে চলে যাও। স্পেশালি যদি ইয়াং কাপল আসে আমরা বলি যে একটা দুটো সাইকেল আইইউআই করে নাও, সেটাতে আমাদেরও একটা আইডিয়া হয়ে যায়, যাতে আমরা আপনার ফার্টিলিটি পোটেনশিয়াল কিরকম এবং আপনার এগের বারবার ক্ষমতা কিরকম সেগুলো সম্পর্কে একটা ক্রুড আইডিয়া পেতে পারি। যাই হোক, আইভিএফ শুরু করার দ্বিতীয় দিনে যখন আসলেন আমরা একটা ইনজেকশন স্টার্ট করলাম। সেই ইনজেকশনটাকে দিয়ে আপনাদেরকে বললাম 5 নম্বর বা 6 নম্বর দিনে আসতে। কিছু কিছু ক্ষেত্রে কাউকে কাউকে আগে ডেকে নেওয়া হয়। সেক্ষেত্রে দেখলাম যে কটা ডিম রিক্রুট করেছে বা কটা ডিম বাড়তে শুরু হয়েছে, তারপরে আমরা আবার কিছুদিনের জন্য ইনজেকশন দিই, ডিপেন্ডিং আপন যে আপনার আগের ডিমগুলো কিরকম বাড়ছে বা আগের এগগুলো কিরকম ম্যাচিওর করছে তার উপর নির্ভর করে। আবার ইনজেকশন দিয়ে তারপরে আবার 4-5 দিনের মাথায় আবার ডাকা হয়। দিয়ে এইরকমভাবে আমরা ডে 9 অথবা ডে 10-এ আমরা একটা ট্রিগার ইনজেকশন দিই, যেটা ডিম ফাটার ইনজেকশন। কিন্তু ডিম ফাটার ইনজেকশন মানে কিন্তু এইটা নয় যে ডিম ফেটে যাবে, তাহলে কিন্তু আমাদের আর এই উদ্দেশ্যটা সফল হবে না। ডিম ফাটার ইনজেকশনটা মানে সেই ডিমটাকে ম্যাচিওর করে ফাটবার আগের মুহূর্তে আমরা অজ্ঞান করে, পেশেন্টকে অজ্ঞান করে ট্রান্সভ্যাজাইনালি বা ভ্যাজাইনা থ্রুতে একটা ইনজেকশনের মাধ্যমে সেই ডিমটাকে বাইরে বের করে নেওয়া হয়। ঠিক আছে, মাথায় রাখবেন এই ডিম বার করার প্রক্রিয়াটা কিন্তু কখনোই আপনার সেন্সে করা হয় না বা আপনার যখন জ্ঞানে রয়েছেন সেটা কখনোই করা হয় না। এটা আপনাকে অলওয়েজ অজ্ঞান করে করা হয়, সুতরাং এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই।
সেই ডিমটাকে আমরা বার করে নিলাম। এরপরে আমরা সেদিনকে হাজব্যান্ডের সিমেন নিলাম। কিছু স্পেশাল অকেশনে অনেক সময়তে যদি হাজব্যান্ড সেদিনকে আসতে না পারেন, তখন আমরা আগে থেকে হাজব্যান্ডের সিমেন্টকে কালেক্ট করে রেখে দিই, কিন্তু অলওয়েজ আমরা প্রেফার করি যে হাজব্যান্ড যদি একটা ফ্রেশ সিমেন্ট দিতে পারে সেটা সব থেকে ভালো হয়। এবার ডিপেন্ডিং আপন দ্য হাজব্যান্ডের স্পার্মের কোয়ালিটি কিরকম রয়েছে এবং স্পার্মের কনসেন্ট্রেশন কিরকম রয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা দুটোভাবে প্রেগনেন্সি তৈরি করতে পারি। এক হচ্ছে গিয়ে আইভিএফ। আইভিএফ মানে কি, আমি সোজা কথায় বোঝানোর জন্য বলছি, ডিমটাকে আমরা রেখে দিলাম, তার পাশে শুক্রাণুগুলোকে ছেড়ে দিলাম, সেই শুক্রাণু এসে ডিমটাকে নিষিক্ত করলো, দিয়ে প্রেগনেন্সি তৈরি হলো। আরেকটা হতে পারে যাদের শুক্রাণুর সংখ্যা খুব কম, খুব কম বলতে একটা বা দুটো শুক্রাণু দেখা যাচ্ছে মানে গোটা ফিল্ডটাতে। সেক্ষেত্রে আমরা কি করি, ইক্সি পদ্ধতির মাধ্যমে। ইক্সি মানে কি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। সেক্ষেত্রে কি করা হয়, একটা মাইক্রোপিপেটের সাহায্যে সোজা কথা বলতে একটা ডিম্বাণুকে ধরা হয়, দিয়ে ইনজেকশনের মাধ্যমে একটা শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, দিয়ে প্রেগনেন্সি তৈরি করা হয়। কিন্তু এই প্রসেসটা কিন্তু শুধু তাদের জন্যই প্রযোজ্য যাদের শুক্রাণু সংখ্যা খুব কম। তো সুতরাং আইভিএফ এর এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আইভিএফ এর মাধ্যমে আমরা কতটা এগিয়ে যেতে পারি। এক, যাদের ডিম্বাণু কম তাদের ক্ষেত্রেও যে আমরা আইভিএফ করতে পারি, যাদের শুক্রাণু একদমই নেই বা খুব কম তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আইভিএফ এর মাধ্যমে তাদের প্রেগনেন্সি তৈরি করে দিতে পারি। তো বোঝাই যাচ্ছে যে এটা একটা ভীষণভাবে ল্যাব ডিপেন্ডেন্ট প্রসিডিওর। আচ্ছা, এর পরের স্টেপ কি? এর পরের স্টেপ হচ্ছে গিয়ে এই শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে আমরা প্রেগনেন্সি তৈরি করলাম, তারপরে আমাদের যিনি এমব্রায়োলজিস্ট বা যারা ভ্রূণ বিশেষজ্ঞ বলতে পারি, সেই ভ্রূণ বিশেষজ্ঞরা তারা যারা এইটাতে স্পেশালাইজেশন আছে, তারা দেখে যে আপনার এমব্রায়ো যেটা তৈরি হলো সেটার বৃদ্ধির পোটেনশিয়াল কিরকম বা আপনার কিরকম রেটে তার বৃদ্ধি পাচ্ছে। আমরা একটা এমব্রায়োকে যখন ল্যাবের এনভায়রনমেন্টে আমরা কালচার করছি, তখন আমরা দেখি যে ডে 3 বা ডে 5 সেইখানে কতটা আপনার এমব্রায়োটা বাড়ছে। তো সুতরাং তার ফার্টিলিটি পোটেনশিয়াল মানে তার গ্রোথ পোটেনশিয়াল কিরকম। অনেক সময় হয় যে দেখা যায় যে তাদের এমব্রায়োটা ঠিক করে বাড়ছে না, হয়তো এগ আমরা অনেক পেয়েছি বা তার শুক্রাণুও ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে পলিসিস্টিক ওভারির পেশেন্ট তাদের এমব্রায়ো যেটা তৈরি হলো সেগুলো অতটা গুড কোয়ালিটির এমব্রায়ো তৈরি হলো না, বা আমরা 10টা পেয়েছি তার মধ্যে থেকে হয়তো দেখা গেল 3টে এমব্রায়ো খুব ভালো পাওয়া যাচ্ছে। তখন আমরা আনসারটা খোঁজার চেষ্টা করি যে যেই পেশেন্ট আমাদের কাছে এসেছিল, দীর্ঘদিন ধরে নর্মালি ট্রাই করে যাচ্ছে, তার প্রেগনেন্সি হচ্ছে না, একটা পলিসিস্টিক ওভারির পেশেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে তা হয়, আবার নর্মাল রিজার্ভ পেশেন্টের ক্ষেত্রেও হয়। তখন আমরা বুঝতে পারি যে এনার এগের কোয়ালিটি ভালো ছিল না বলেই এনার সাকসেসফুল প্রেগনেন্সি হয়নি। তাহলে তার সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ এগ রয়েছে, তার সিমেনের কোয়ালিটি খুব ভালো, টিউবও হয়তো খোলা রয়েছে, কিন্তু তাও প্রেগনেন্সি আসছে না। এখন আমরা রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস করতে পারি, বা তখন আমরা ডায়াগনোসিস করতে পারি যখন আমরা এমব্রায়োকে মাইক্রোস্কোপের তলায় দেখছি যে এর এমব্রায়ো কোয়ালিটি অতটা ভালো নয়। তো সুতরাং এইটা কখনোই নর্মাল কনসেপশনের ক্ষেত্রে যেমন আমরা তো প্রশ্নই উঠছে না, তখন আমরা বুঝতে পারবো। দিনের পর দিন ট্রাই করে যাচ্ছেন, ফেলিওর হচ্ছে, তার একটা কারণ হতে পারে। ইভেন আইইউআই ক্ষেত্রেও আমরা এটা বুঝতে পারবো না, কারণ আইইউআইতে অনেকটাই আপনার বডি ডিপেন্ডেন্ট প্রসিডিওর। আপনার বডি যদি প্রেগনেন্সি তৈরি করলো হলো, না হলো তখন আমরা বলতে পারি যে আমরা নেক্সট স্টেপ ফরওয়ার্ড কি করব। তো সুতরাং এটা দেখার জন্য আমাদের আইভিএফ করা ছাড়া আর কোনো গত্যান্তর নেই। এইবারে যখন সেই এমব্রায়োটা, সাপোজ আমরা 10টা এমব্রায়ো তৈরি করলাম, তার মধ্যে থেকে দেখা যাচ্ছে আমরা 6টা এমব্রায়োর গ্রোথ পোটেনশিয়াল খুব ভালো, তখন আমরা সেই যে 6টা এমব্রায়ো তৈরি হলো তার থেকে একটা অথবা ম্যাক্সিমাম হলে 2টো এমব্রায়ো আমরা ট্রান্সফার করতে পারি। এবার ট্রান্সফারের টাইম কখন আমরা ট্রান্সফার করব, এর মধ্যে দুটো ব্যাপার রয়েছে, একটা হচ্ছে ফ্রেশ ট্রান্সফার আর একটা হচ্ছে ফ্রোজেন ট্রান্সফার। এটা নিয়ে আমি পরের অন্য একটা ভিডিওতে আরো ডেসক্রিপটিভলি বলবো, এগুলো অনেক
হয়তো খানিকটা টেকনিক্যাল টার্ম আপনাদের বোঝার পক্ষে একটুখানি মুশকিল, আমি সোজা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ফ্রেশ ট্রান্সফার হচ্ছে যেই ট্রান্সফারে আমরা যেই সাইকেলে আমরা প্রেগনেন্সি তৈরি করলাম সেই সাইকেলেই প্রেগনেন্সি ফ্রেশ দিয়ে দিলাম। আর ফ্রোজেন ট্রান্সফার মানে যেই সাইকেলে আমরা প্রেগনেন্সি তৈরি করলাম, ফ্রিজ করে দিলাম বা প্রেগনেন্সিটাকে জমিয়ে রাখলাম, আমরা পরবর্তীকালে সাবসিকুয়েন্ট যে সাইকেলে আপনার এন্ডোমেট্রিয়াম ভালো তৈরি হবে সেই সাইকেলে আমরা প্রেগনেন্সিটাকে ট্রান্সফার করলাম। দেখুন, স্বাভাবিক কথায় যদি আমি বোঝাতে চাই, আমরা একটা গাছের চারা যদি আমরা মাটিতে পুঁতি, মাটিটা যতক্ষণ না তার উপযুক্ত হবে, সার পেয়ে জল পেয়ে যতক্ষণ না তার উপযুক্ত হবে, ততক্ষণ তার মধ্যে বীজ ফেললে গাছ উৎপন্ন হবে না, সঠিক গাছ দেবে না। তা আমাদের অ্যাজ এন ইনফার্টিলিটি স্পেশালিস্ট সবসময় দেখা উচিত বা আমরা দেখি যেটা, সেটা হচ্ছে আপনার এন্ডোমেট্রিয়াম যেখানে আপনার প্রেগনেন্সিটাকে আমরা দেবো সেটার কন্ডিশন কেমন রয়েছে, তার যে কন্ডিশন, সেই এন্ডোমেট্রিয়াম যেটার মধ্যে আমরা প্রেগনেন্সি দেব তার থিকনেস কিরকম, তার ব্লাড ফ্লো কিরকম, এই সমস্ত জিনিসপত্রগুলো, কতদিনে আপনার এন্ডোমেট্রিয়াম তৈরি হলো, আপনার হরমোনাল প্রোফাইল, আপনার বডিতে হরমোন কিরকম রয়েছে, আপনার বডি সেই প্রেগনেন্সিটাকে নেওয়ার উপযুক্ত যখন হবে সেই সময়তেই সেই প্রেগনেন্সিটাকে ট্রান্সফার করা হয়, ডিপেন্ডিং আপন আপনার বডি কিরকম তৈরি হচ্ছে। ফ্রেশ ট্রান্সফার অথবা ফ্রোজেন ট্রান্সফার সেটা আপনি ডিসাইড করবেন না, আপনার যিনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টরবাবু তিনিই হচ্ছে এটা ডিসাইড করবেন। তবে এটা মনে রাখবেন, ফ্রেশ ট্রান্সফার বা ফ্রোজেন ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির সফলতার ক্ষেত্রে বা প্রেগনেন্সির ইমপ্লান্টেশনের ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স হয় না। এইগুলো নিয়ে আমি পরের অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটাতে আমি বলার চেষ্টা করলাম যে আইভিএফ কি এবং ট্রান্সফার কি, আইভিএফ এর ট্রান্সফার কি, ফ্রেশ ট্রান্সফার কি, ফ্রোজেন ট্রান্সফার কি, এবং আমরা কতদিনে সেই প্রেগনেন্সিটাকে ট্রান্সফার করতে পারি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে ছড়িয়ে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিন, এবং আমার ফেসবুক পেজটিকে লাইক করুন এবং তাতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার এই ইনফার্টিলিটি রিলেটেড ভিডিওগুলো আপনাদের কাছে নিয়মিত ইন্টারভ্যালে আসতে পারে। নমস্কার।